আচ্ছা, সাধারণত যখন কোনো মেডিকেল ডায়াগনোসিস নিয়ে কথা ওঠে, আমরা ধরে নিই বিষয়টা খুব নিখুঁত আর স্পষ্ট হবে, মানে একদম ইঞ্জিনিয়ারিংয়ের মতো। ধরুন কারো হাত ভেঙে গেল, এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা কিন্তু খুব স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, একদম। ডাক্তার সেদিকে আঙুল তুলে নির্দ্বিধায় বলে দিতে পারেন যে এই তো ঠিক এই জায়গাটায় হাড় ভেঙেছে। বিষয়টা একদম সাদাকালো, ভেঙেছে অথবা ভাঙেনি। এখানে আসলে কোনো মাঝামাঝি জায়গা নেই। ঠিক। আর এই যে স্পষ্টতা, এটা কিন্তু আমাদের মনে এক ধরনের স্বস্তি দেয়। মানুষ স্বভাবতই চায় সবকিছু চোখের সামনে থাকুক, সবকিছু একটা সুনির্দিষ্ট ছক থাকুক। একদমই তাই। কিন্তু সমস্যাটা হলো যখন আমরা মানুষের মনস্তত্ত্ব, জাতীয় স্মৃতি আর চরম কোনো মানসিক আঘাত বা ট্রমার জগতে পা রাখি, তখন হঠাৎ করেই যেন সেই এক্স-রে মেশিনটা কাজ করা বন্ধ করে দেয়। মানে আমরা তখন এমন একটা ডায়াগনস্টিক ল্যান্ডস্কেপের দিকে তাকাচ্ছি যা সত্যি বলতে প্রচণ্ড ঘোলাটে। হ্যাঁ, মানুষের মন আর ইতিহাসের এই জায়গাটাকে অস্পষ্টতার চরম উদাহরণ বলা যেতে পারে। আর ঠিক এই জায়গাটি থেকেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের শুরু। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো অনেকেই নতুন করে ভাবতে বাধ্য হবেন। তো আজকে আমাদের ফোকাসটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বহাবহতা এবং হোলোকাস্টের স্মৃতি কিভাবে সংরক্ষিত হয়েছে তার ওপর। ঠিক। আর চোখের সামনে অকাট্য প্রমাণ থাকার পরও মানুষ কেন নির্লজ্জভাবে সত্যকে অস্বীকার করে, আর এখনকার আধুনিক প্রযুক্তি কিভাবে এই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, এই পুরো বিষয়টা আমরা আজ বিশ্লেষণ করব। আর এই আলোচনার জন্য আমরা বেশ কিছু চমকপ্রদ তথ্যভাণ্ডার ঘাটছি। যেমন ধরুন, টিয়ানা এম ট্যালিওপের দারুণ একটি গবেষণাপত্র, জেনারেল ডুয়াইট ডি আইজেনহাওয়ারের লেখা ঐতিহাসিক কিছু চিঠি, ন্যাশনাল পার্ক সার্ভিস ও হোলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের আর্কাইভ থাকছে এখানে। হ্যাঁ, আর সাথে মানুষের মনস্তত্ত্ব নিয়ে কিছু বিশ্লেষণধর্মী প্রবন্ধ থাকছে আমাদের আজকের ভিত্তি হিসেবে। কারণ ইতিহাস তো কেবল কবে কোথায় কি ঘটেছিল তার কোনো তালিকা নয়। কিভাবে সেটা প্রসেস করে তার একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা মূলত বোঝার চেষ্টা করব চরম ট্রমার স্মৃতিগুলো কিভাবে একটা সাধারণ চিঠি থেকে শুরু করে রাষ্ট্রীয় স্মৃতি স্তম্ভে জায়গা করে নিচ্ছে। আর আজকের যুগের ভার্চুয়াল রিয়ালিটির মেমরি কার্ডেও। এবং সবচেয়ে বড় কথা, মানুষ কেন এত প্রমাণ দেখার পরেও বলে যে না, এমন কিছু তো ঘটেইনি। তো চলুন ১৯৪৫ সালের এপ্রিল মাসে ফিরে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন একেবারে শেষের দিকে। মার্কিন বাহিনী যখন জার্মানিতে প্রবেশ করে তখন তারা হলোকাস্টের ভয়াবহতা একেবারে স্বচক্ষে দেখতে পায়। হ্যাঁ, জেনারেল ডুয়াইট ডি আইজেনহাওয়ার, জর্জ প্যাটন এবং ওমর ব্র্যাডলি যখন ওহুড-রুফ কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছান, তখনকার অবস্থা, সেখানকার বীভৎসতা এতই চরম ছিল যে আইজেনহাওয়ার তার চিঠিতে লিখেছিলেন, এই দৃশ্যগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ঠিক, তিনি একটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, বেগার ডিসক্রিপশন। মানে এর বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষাই আসলে নেই। ভাবুন, জর্জ প্যাটনের মতো একজন দুর্ধর্ষ সেনাপতি, যিনি নিজের জীবনে অগণিত মৃত্যু দেখেছেন, তিনিও একটি ঘরে ঢুকতে অস্বীকৃতি জানান। বলেন কি, প্যাটন ঢুকতে চাননি? হ্যাঁ, কারণ সেখানে ২৫-৩০ জন অনাহারে মৃত মানুষের নগ্ন লাশ স্তূপ করে রাখা ছিল। প্যাটনের সেই প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা অমানবিক ছিল। মানে যুদ্ধের ময়দানে গুলি খেয়ে মারা যাওয়া আর একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের ভেতরে পদ্ধতিগতভাবে মানুষ মারা, এই দুটোর মধ্যে তো আকাশ-পাতাল পার্থক্য। একদম। আর আইজেনহাওয়ার তখনই একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন এই ভয়াবহতা এতটাই অকল্পনীয় যে ভবিষ্যতে মানুষ এটা বিশ্বাস করতে চাইবে না। কেউ না কেউ এগুলোকে নিছক প্রোপাগ্যান্ডা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। দাঁড়ান, এখানে একটা প্রশ্ন জাগছে। আইজেনহাওয়ার কি সত্যি এত আগে থেকে বুঝতে পেরেছিলেন যে মানুষ এটা অস্বীকার করবে? মানে তিনি কেবল নিজের চোখে দেখেই তো থেমে থাকেননি। না, থেমে থাকেননি। আমরা দেখলাম তিনি ইচ্ছাকৃতভাবে এই ক্যাম্পগুলো বারবার পরিদর্শন করেছেন। তিনি আশপাশের জার্মান বেসামরিক নাগরিকদের, মিডিয়াকে, এমনকি মার্কিন কংগ্রেসের সদস্যদের রীতিমতো বাধ্য করেছিলেন এই দৃশ্য স্বচক্ষে দেখার জন্য। আচ্ছা, তার মানে আইজেনহাওয়ার কেবল একজন সামরিক নেতাই ছিলেন না, তিনি মানুষের মনস্তত্ত্ব খুব ভালো বুঝতেন। এখানে সবচেয়ে চমৎকার বিষয়টি হল, তিনি জানতেন মানুষের মন যখন এমন কোনো চরম অমানবিক ঘটনার মুখোমুখি হয় তখন সে প্রাকৃতিকভাবেই সেটা বিশ্বাস করতে চায় না।
তাই তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে চাক্ষুষ প্রমাণ যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর এই চাক্ষুষ প্রমাণের প্রভাব বুঝতে হলে আমাদের ডক্টর অ্যালেন এম বয়ডেনের দিকে তাকাতে হবে, তাই না? হ্যাঁ, তিনি ছিলেন একজন মার্কিন সামরিক সার্জন। তার চিঠিপত্রগুলো বিশ্লেষণ করলে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক প্যাটার্ন চোখে পড়ে। ডক্টর বয়ডেনের চিঠির অংশটুকু পড়তে গিয়ে আমি সত্যি অবাক হয়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিখ্যাত নরমান্ডি ল্যান্ডিং বা ডিডের পর তিনি তার স্ত্রীকে যেসব চিঠি লিখতেন সেগুলো ছিল সম্পূর্ণ আবেগহীন। একদম শুকনো কিছু তথ্য। হ্যাঁ, ভাবুন একজন স্বামী তার স্ত্রীকে যুদ্ধক্ষেত্র থেকে চিঠি লিখছেন, সেখানে তো ভয় বা আবেগের কথা থাকার কথা, কিন্তু তিনি কেবল ক্লিনিক্যাল তথ্য দিতেন। যেমন ২৩ দিনে ৩৯২টি সার্জারি, ২০% মৃত্যুহার, ৪,৭৫০ সিসি রক্ত দেওয়ার মতো একেবারে পরিসংখ্যান। যেন তিনি কোনো হাসপাতালের ইনভেন্টরি রিপোর্ট জমা দিচ্ছেন। একজন সার্জন হিসেবে তিনি চারপাশের মৃত্যু আর রক্তপাতকে স্রেফ কিছু সংখ্যায় পরিণত করেছিলেন। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা মানসিক প্রক্রিয়া। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। আমার তো মনে হয় ডক্টর বয়ডেনের এই আচরণটা ছিল একটা মানসিক বর্ম বা মেন্টাল আর্মারের মতো। চমৎকার একটা উপমা দিয়েছেন। মানে চারপাশের এই বহাবহাতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের কাজটা ঠিকমতো করে যাওয়ার জন্য এই বর্মটা তার খুব দরকার ছিল। আসলেই এটা একটা মানসিক বর্ম, কিন্তু এই বর্মটা বেশিদিন টেকেনি। মে মাসে যখন তিনি বুখেনওয়াইল্ড কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রবেশ করেন, তখন তার ওই মানসিক ঢাল পুরোপুরি ভেঙে পড়ে। সেখানে তিনি কি দেখেছিলেন? সেখানে তিনি দেখেন কিভাবে ১৫০০ মানুষ একটি ছোট ব্যারাকে গাদাগাদি করে আছে। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হল, তিনি সেখানে মানুষের চামড়া দিয়ে তৈরি ল্যাম্পশেড দেখতে পান, যা ক্যাম্প কমান্ড্যান্টের স্ত্রী ইলসে কক তৈরি করিয়েছিলেন। ওরে বাবা, মানুষের চামড়ার ল্যাম্পশেড! এটা তো কোনো যুদ্ধের অংশ হতে পারে না। একদমই না। আর ঠিক এই জায়গাতেই কনসেন্ট্রেশন ক্যাম্পের বাস্তবতা একটা অ্যাসিডের মতো কাজ করে, যা ডক্টর বয়ডেনে তৈরি করা সেই মানসিক বর্মকে গলিয়ে দেয়। হ্যাঁ, এতদিনের আবেগহীন পরিসংখ্যান নির্ভর চিঠির বদলে তিনি প্রথমবারের মতো তীব্র আবেগ আর ঘৃণার প্রকাশ ঘটান তার লেখায়। তিনি বুঝতে পারেন এটি কেবল যুদ্ধ নয়, এটি মানবতার চরম অবমাননা। আর ঠিক এখানেই আইজেনহাওয়ারের সেই দুদর্শিমার কথা আবার মনে পড়ে যায়। আইজেনহাওয়ারের যে ভয়টা ছিল, পরবর্তীতে কিন্তু ঠিক সেটাই বাস্তবে রূপ নেয় হোলোকস্ট ডিনায়াল বা হোলোকস্ট অস্বীকার করার মাধ্যমে। উল্লেখ্য, আমরা এই আলোচনায় কেবল আমাদের উৎসে থাকা তথ্যগুলো তুলে ধরছি, কোনো রাজনৈতিক পক্ষ বা আদর্শকে সমর্থন বা প্রচার করার জন্য নয়। তো হোলোকস্ট অস্বীকারীরা মূলত দাবি করে যে পুরো বিষয়টি একটি ধাপ্পাবাজি বা নিহতের সংখ্যা অনেক অতিরঞ্জিত করে বলা হয়েছে। অথবা তারা বলে যে কোনো গ্যাস চেম্বারের অস্তিত্বই ছিল না। মরিস বার্ডেশ এবং পল রাসিগনিয়ার এর মতো লেখকদের মাধ্যমে এই অস্বীকারের প্রবণতা শুরু হয়। এমনকি কিছু ক্ষেত্রে, যেমন ইরানে, রাজনৈতিক উদ্দেশ্যে এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও পেয়েছে। এই অস্বীকার করার বিষয়টা আসলেই খুব জটিল, কিন্তু আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না। কোন বিষয়টা? মানে চোখের সামনে এত প্রমাণ আছে, ডক্টর বয়ডেনের মতো শত শত চাক্ষুষ সাক্ষীর বর্ণনা আছে, হাজার হাজার ছবি আর নথিপত্র আছে। আমি যদি কাউকে এই প্রমাণগুলো দেখাই, সে কি মেনে নেবে না? মানুষ কেন অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও সত্য অস্বীকার করে? এটা কি স্রেফ শিক্ষার অভাব মনে হয় আপনার? সেটাই তো, নাকি না জানার ভান করা? আসলে এটা স্রেফ শিক্ষার অভাব নয়। মনস্তাত্ত্বিক বিশ্লেষণধর্মী প্রবন্ধগুলো বলছে এর পেছনে মূলত কাজ করে মোটিভেটেড রিজনিং বা উদ্দেশ্য প্রণোদিত যুক্তি। মোটিভেটেড রিজনিং মানে আমরা যা বিশ্বাস করতে চাই সেটাই লজিক বানিয়ে নিই। ঠিক তাই। মানুষের মস্তিষ্ক আসলে যুক্তির চেয়ে আবেগের প্রতি অনেক বেশি এবং অনেক দ্রুত সাড়া দেয়। যখন কোনো নতুন তথ্য বা সত্য মানুষের আগে থেকে তৈরি করা বিশ্বাসের বা ওয়ার্ল্ড ভিউয়ের সাথে সাংঘর্ষিক হয়, তখন মস্তিষ্ক সেই নতুন তথ্যটিকে একটা মারাত্মক হুমকি হিসেবে দেখে। মানে মস্তিষ্ক তখন প্রমাণগুলোকে লজিক দিয়ে বিচার করে না, স্রেফ ভয় পায়। না, বিচার করে না। মস্তিষ্ক তখন যুক্তির বদলে ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করে। মানুষ তখন সেই সত্যকে গ্রহণ করার বদলে তার বিরুদ্ধে রীতিমতো লড়াই শুরু করে দেয়। ও আচ্ছা। এছাড়া যিনি তথ্য দিচ্ছেন বা মেসেঞ্জার, তার ওপর অনাস্থাও একটা বড় কারণ।
মানুষ যখন খুব বেশি প্রমাণ দ্বারা জর্জরিত হয়ে যায় তখন তারা সত্য মেনে নেওয়ার বদলে নিজেদের সেই পুরনো ভুল বিশ্বাসকেই আরও শক্তভাবে আঁকড়ে ধরে। আর ঠিক এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। উৎসেন একটি জায়গায় পেপসি চ্যালেঞ্জের খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে, যা এই মোটিভেটেড রিজনিংকে দারুণভাবে ব্যাখ্যা করে। হ্যাঁ, ওই পেপসি চ্যালেঞ্জের ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। পেপসির বিজ্ঞাপনে দেখানো হয় যে মানুষ চোখ বেঁধে টেস্ট করার পর পেপসি পছন্দ করছে। কিন্তু ব্যাপারটা হলো তারা কেবল তাদের পক্ষের ডেটাই প্রকাশ করে। যারা কোকা-কোলা পছন্দ করেছে তাদের কথা তারা বেমালুম চেপে যায়। একদম ঠিক। মানুষের মনও ঠিক এই পেপসি চ্যালেঞ্জের মতোই কাজ করে। মানুষ কেবল সেই তথ্যগুলোই গ্রহণ করে যা তাদের আগে থেকে তৈরি করা বিশ্বাসকে সমর্থন করে। বাকি তথ্যগুলোকে তারা স্রেফ এডিট করে বাদ দিয়ে দেয়। মানে আজকালকার সোশ্যাল মিডিয়া ইকো চেম্বারের মতো আর কি। আমরা তো রোজ এটাই করছি। আমাদের নিউজ ফিডে আমরা কেবল সেটাই দেখি যেটা আমরা বিশ্বাস করতে চাই। হ্যাঁ, আমরা ফিল্টার বাবলে বাস করছি। কিন্তু এই যে তথ্যকে নিজের সুবিধামতো ব্যবহার করা বা পুরোপুরি অস্বীকার করার প্রবণতা, বিশেষ করে হলোকাস্টের মতো একটা ঐতিহাসিক সত্যের ক্ষেত্রে, এর পেছনে কি কেবল অজ্ঞতা আছে নাকি কোনো সুপরিকল্পিত আদর্শিক অবস্থান? এটা মূলত আত্মপরিচয় বা আইডেন্টিটি রক্ষার একটা প্রক্রিয়া। যখন কোনো ঐতিহাসিক সত্য একটা জাতির বা গোষ্ঠীর আদর্শকে প্রশ্নবিদ্ধ করে তখন তারা সত্যকে আক্রমণ করে বসে। কারণ সত্যটা মেনে নিলে তাদের নিজেদের ভেতরের ভিত্তিটা নড়ে যাবে। ঠিক, কারণ সত্য মেনে নেওয়ার অর্থ হল তাদের এতদিনের পুরো বিশ্বাস ব্যবস্থা বা বিলিফ সিস্টেম ভেঙে পড়া। মানুষ নিজের পরিচয় সংকটে পড়ার ভয়ে চরম নির্মম সত্যকেও অস্বীকার করতে পিছপা হয় না। আচ্ছা, এই অস্বীকার করার প্রবণতা কিন্তু কেবল ব্যক্তি পর্যায়ে আটকে থাকে না, এটা জাতীয় পর্যায়েও দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির মেমোরি কালচার বা স্মৃতিচারণ সংস্কৃতির বিবর্তন ঘটলে এর একটা বড় প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, যুদ্ধের ঠিক পরপর ১৯৫০-এর দশকে জার্মানিতে রাবল কালচার বা ধ্বংসস্তূপের সংস্কৃতি চলত। হ্যাঁ, রাবল কালচার বিষয়টা খুব কৌতূহলোদ্দীপক। সেই সময় জার্মানরা নিজেদের অপরাধের দায়ভার নেওয়ার চেয়ে নিজেদের ভোগান্তি নিয়ে বেশি সোচ্চার ছিল। কারণ মিত্রবাহিনীর বোমাবর্ষণে জার্মানির শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। এই কষ্ট আর ক্ষুধা নিয়েই তারা মেতেছিল। মানে তারা নিজেদেরকে এক অর্থে ভিকটিম বা শিকার হিসেবেই দেখত। হলোকাস্ট নিয়ে পুরো দেশ জুড়ে এক ধরনের জাতীয় নীরবতা পালন করা হতো। কিন্তু এই নীরবতার দেয়াল তো চিরকাল টেকেনি। ১৯৬০-এর দশকে ফ্র্যাঙ্কফোর্টে আউশভিটস ট্রায়াল শুরু হলে এই নীরবতা ভাঙতে শুরু করে। এরপর তো ৭০-এর দশকে অলট্রাক্সকি শিষ্টে বা দৈনন্দিন জীবনের ইতিহাস চর্চা শুরু হয়। মানে সাধারণ মানুষ নাৎসি আমলে কীভাবে জীবনযাপন করত তা নিয়ে গবেষণা। হ্যাঁ, আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন মার্কিন মিনিসিরিজ হলোকাস্ট জার্মানিতে সম্প্রচারিত হয়। এটি জার্মান সমাজে রীতিমতো এক ব্যাপক আলোড়ন ফেলে দেয়। এরপর ৮০-র দশকে শুরু হয় হিস্টোরিকার স্ট্রাইট বা ঐতিহাসিকদের বিতর্ক। এই বিতর্কে জার্মানির অতীতকে কিভাবে দেখা হবে তা নিয়ে স্কলাররা তো বিভক্ত হয়ে পড়েছিলেন, তাই না? হ্যাঁ, সেখানে একটি অদ্ভুত প্রবণতা দেখা যায়। অনেকে হলোকাস্টের সাথে সোভিয়েত রাশিয়ার গুলাগের তুলনা শুরু করেন। আচ্ছা, গুলাগ বলতে সেই জোরপূর্বক শ্রমশিবিরের কথা বলছেন তো? ঠিক তাই। তারা বোঝাতে চাইল যে সোভিয়েত রাশিয়ার গুলাগেও তো অনেক অত্যাচার হয়েছে। এই তুলনার মাধ্যমে তারা মূলত জার্মানির অপরাধের মাত্রা লঘু করে দেখার একটা চেষ্টা করছিল। ব্রিজুরতার বলতে চাইছিল যে দেখো, আমরাই শুধু একা এমন খারাপ কাজ করিনি, অন্যরাও করেছে। হ্যাঁ, এক ধরনের দায় এড়ানোর চেষ্টা আর কি। কিন্তু ১৯৯০-এর দশকে যখন বার্লিন দেয়ালের পতন হয়, জার্মানি পুনরায় একত্রিত হয়, তখন দৃশ্যপাট একেবারেই বদলাতে থাকে। শিন্ডলার্স লিস্ট সিনেমার বিশ্বব্যাপী প্রভাব এবং ওয়াশিংটনে হলোকাস্ট মিউজিয়াম প্রতিষ্ঠার ফলে জার্মানি আন্তর্জাতিকভাবে আরও চাপে পড়ে। এবং শেষ পর্যন্ত তারা তাদের অতীতকে পুরোপুরি এবং প্রকাশ্যে স্বীকার করতে শুরু করে। হ্যাঁ, যার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই বার্লিনের সে সুবিশাল মেমোরিয়ালটিতে, যেখানে ২১১১টি কংক্রিটের স্ল্যাব বসানো আছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। বলুন। জার্মানি যে এই এত বড় একটা মেমোরিয়াল বানালো বা বার্গেন বেলসেন ক্যাম্পের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিল, এই পুরো প্রক্রিয়ায় আমেরিকান প্রভাব ঠিক কতটা ছিল? এটা কি জার্মানির নিজেদের গিল্ড বা অপরাধবোধ থেকে এসেছিল, নাকি আমেরিকানরা চাপ দিয়েছিল বলে তারা বাধ্য হয়েছিল? যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। এই বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। আচ্ছা,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি থেকে নাৎসি প্রভাব মুছে ফেলার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, যাকে ডিনাজিফিকেশন বলা হয়, সেটা পূর্ব এবং পশ্চিম জার্মানিতে সম্পূর্ণ আলাদা ছিল। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের কারণে পশ্চিম জার্মানিকে অনেক দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাল মেলাতে হয়েছিল। ও, তার মানে পলিটিক্যাল একটা প্রেশার তো ছিলই। হ্যাঁ, আর এখানে আমেরিকান ইহুদি সংগঠনগুলোর চাপ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। এই চাপ জার্মানির জাতীয় স্মৃতি নির্মাণে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে ঠিকই, কিন্তু একই সাথে নতুন প্রজন্মের জার্মানদের নিজেদের অতীত নিয়ে প্রশ্ন তোলার যে অভ্যন্তরীণ স্পৃহা, সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। মানে বাইরের চাপ আর ভেতরের অপরাধবোধ দুটো মিলিয়েই আসলে এই পরিবর্তনটা এসছে। একদম ঠিক। এবার ধরুন, ইতিহাস সংরক্ষণের এই আলাপ থেকে আরেকটা বড় সংকটের কথা উঠে আসে, যে ঐতিহাসিক স্থানগুলো একসময় অকাট্য প্রমাণ হিসেবে কাজ করত, সেগুলো তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন। যেমন ধরুন বার্গেন বেলসেন ক্যাম্পটি। টাইফস রোগ ছড়ানোর ভয়ে ব্রিটিশরা ক্যাম্পটি পুরোপুরি পুড়িয়ে দিয়েছিল। এখন সেখানে গেলে কেবল বিশাল ফাঁকা মাঠ আর ঘাস ছাড়া কিছুই দেখা যায় না। কিন্তু ইতিহাস তো আর ফাঁকা মাঠে আটকে থাকতে পারে না। তাই এখন সেখানে অগমেন্টেড রিয়ালিটি বা এআর ব্যবহার করে দর্শনার্থীদের ইতিহাস দেখানো হয়। সময় তো আর থেমে নেই, আর প্রত্যক্ষদর্শীরাও ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। হ্যাঁ, তাদের সাক্ষ্যগুলো বাঁচিয়ে রাখাটা এখন সবচেয়ে জরুরি। প্রযুক্তির ব্যবহারে এখন স্মৃতি সংরক্ষণের একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে। যেমন স্টিভেন স্পিলবার্গের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউএসসি শোয়া ফাউন্ডেশন প্রায় ৫৯,০০০-এর বেশি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ভিডিওতে ধারণ করে আর্কাইভে সংরক্ষণ করেছে। আর ঠিক এখানেই আসে ডাইমেনশনস ইন টেস্টিমনি প্রজেক্টের কথা। এটা শুনলে রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যায়। সত্যিই অভাবনীয় একটা প্রজেক্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে দর্শনার্থীরা পিঞ্চাস গাটার বা ইভাশলসের মতো হোলোকস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের হলোগ্রাম বা ডিজিটাল ভার্সনের সাথে সরাসরি কথা বলতে পারেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন আর স্ক্রিনে থাকা সেই ডিজিটাল মানুষটি ঠিক আপনার দিকে তাকিয়ে আপনার প্রশ্নের উত্তর দেবে। এটা তো বিশাল একটা ব্যাপার। এছাড়া দ্য লাস্ট গুড বাই নামক একটি ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর এক্সপিরিয়েন্স তৈরি করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা পিঞ্চাস গাটারের সাথে স্বয়ং মাঝদানে গ্যাস চেম্বারের ভেতরে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা পান। কিন্তু এই প্রযুক্তির প্রয়োগ নিয়ে কিছু খুব গভীর নৈতিক সংকট আছে। ভিআর বা ডিজিটাল হলোগ্রাম ইতিহাসকে অনেক বেশি বাস্তবসম্মত আর ইন্টারঅ্যাক্টিভ করে তুললেও অনেক সময় এটি মূল সত্যকে একটু ফিল্টার বা কাটছাঁট করে ফেলে। কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতো। আচ্ছা, যেমন ধরুন ইভাশলোস তার নিজের লেখা বইয়ে তার উপর হওয়া চরম যৌন নির্যাতনের কথা খুব স্পষ্টভাবে লিখেছেন, কিন্তু যখন তার এই ডিজিটাল ভার্সন বা হোলোগ্রাম তৈরি করা হলো, তখন সেই চরম ট্রমার অংশটুকু বাদ দেওয়া হয়েছে। কিন্তু কেন? কারণ এই প্রজেক্টগুলোর নির্মাতারা বা টেক কোম্পানিগুলো চায় এটা যেন স্কুলের ছাত্রছাত্রী বা সাধারণ দর্শকের জন্য বেশি সহজ পাচ্য হয়। যখন প্রোগ্রামাররা এই এআই হোলোগ্রামগুলো বানায়, তাদের তো কিছু নির্দিষ্ট প্যারামিটার সেট করতে হয়। মানে তারা চায় না কেউ আনকমফোর্টেবল হোক? ঠিক তাই। হয়তো কেউ খুব অস্বস্তিকর প্রশ্ন করল, তখন অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা থাকে যেন সেটা একটা সহনশীল উত্তরের দিকে ঘুরে যায়। এতে করে ইতিহাসের সেই ভয়ঙ্কর অন্ধকার দিকটা ফিল্টার হয়ে যাচ্ছে। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? এটা কি একটু অদ্ভুত না? মানে একটা ট্র্যাজেডিকে আমরা ভিআর বা এআর দিয়ে এমনভাবে উপস্থাপন করছি যা দেখে মনে হতে পারে এটা একটা ভিডিও গেমের এক্সপিরিয়েন্স। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মাজদানেকের গ্যাস চেম্বারে ভিআর হেডসেট পরে ঘুরে বেড়ানোটা কি সেই নিহত মানুষদের প্রতি সত্যি সম্মান প্রদর্শন, নাকি আমরা অজান্তেই ইতিহাসকে বিনোদনের পর্যায়ে নামিয়ে আনছি? আপনি একদম মোক্ষম একটা জায়গায় আঘাত করেছেন। ডিজিটাল প্রযুক্তি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলছে ঠিকই, কিন্তু অনেক স্কলার মনে করেন এটি হলোকাস্টের মতো ঘটনাকে আমেরিকানাইজ বা অতি সরলীকরণ করে ফেলে। আমেরিকানাইজ বলতে কি বোঝাচ্ছেন আসলে? আমেরিকান স্টোরিটেলিং বা গল্প বলার ধরনের সবসময় একটা আশাবাদী সমাপ্তি থাকে, একটা হিরোইজমের ব্যাপার থাকে, বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর একটা স্পিরিট থাকে। হ্যাঁ, অনেকটা হলিউড সিনেমার মতো। ঠিক, কিন্তু হলোকাস্টের মতো ঘটনার ক্ষেত্রে তো তেমন কোনো আশাবাদী সমাপ্তি নেই। সেখানে আছে কেবল এক গভীর শূন্যতা আর অমানবিক ট্রমা। সিলিকন ভ্যালির অ্যালগরিদমগুলো যখন এই ইতিহাসকে প্রসেস করে,
তখন তারা অনেক সময় সেই মূল শূন্যতাকে আড়াল করে একটা পরিপাটি আশাবাদী আখ্যান তৈরি করে দেয়। আচ্ছা, এতে করে তো ইতিহাসের প্রকৃত ভয়াবহতাটা অনেক লঘু হয়ে যায়। একদমই তাই। বুঝতে পেরেছি। আজকের এই পুরো আলোচনাটা যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে শুরুতেই আমাদের মনে পড়ে জেনারেল আইজেনহাওয়ারের সেই দূরদর্শিতার কথা। তিনি জানতেন মানুষ ভুলে যাবে, সত্যকে অস্বীকার করার জন্য নিজেদের মতো করে যুক্তি বানাবে। হ্যাঁ, আর আমরা আরও দেখলাম যে ডক্টর বয়ডেনের মতো একজন সার্জেনের মানসিক বর্ম ভেঙে বেরিয়ে আসা আবেগ কিভাবে ইতিহাসের অন্যতম শক্তিশালী দলিল হয়ে ওঠে। ঠিক। আমাদের সবার জন্য এখান থেকে একটা বড় শিক্ষণীয় বিষয় হলো কেবল চোখের সামনে ফ্যাক্ট বা প্রমাণ থাকলেই মানুষ তা বিশ্বাস করে না। মানুষ তার নিজের বিশ্বাসকে বাঁচাতে প্রমাণও অস্বীকার করতে পারে। সত্যকে প্রতিষ্ঠা করতে হলে কেবল প্রমাণ জমিয়ে রাখলেই হবে না, মানুষের মনস্তত্ত্বটাও খুব গভীরভাবে বুঝতে হবে। একদম সঠিক। শুরুতে আমরা যে এক্স-রে মেশিনের রূপক দিয়েছিলাম, ইতিহাসের ক্ষেত্রে সেই এক্স-রে মেশিন হলো এই প্রমাণগুলো। কিন্তু মানুষের অস্বীকার করার প্রবণতা, পরিচয় সংকট আর আধুনিক প্রযুক্তির ফিল্টার মিলে সেই স্পষ্ট রিপোর্টকে প্রায়শই ঘোলাটে করে দেয়। ঠিক তাই। আর এই বিস্তারিত আলোচনার শেষে আমরা একটা নতুন প্রশ্ন সবার ভাবনার জগতে ছেড়ে দিয়ে বিদায় নেব। প্রশ্নটা কি? আজ আমরা ইতিহাস সংরক্ষণের জন্য, স্মৃতি ধরে রাখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ওপর ব্যাপকভাবে নির্ভর করছি। কিন্তু একটু ভেবে দেখুন তো, এমন এক ভবিষ্যতের কথা যেখানে এই একই এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করে কেউ দাবি করবে যে আইজেনহাওয়ারের দেখা ওই ক্যাম্পগুলোর দৃশ্য পুরোটাই ভুয়া ছিল। ও, এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা সম্ভাবনা। হ্যাঁ, প্রমাণগুলো এআই দিয়ে বানানো, এমনটা তো তারা বলতেই পারে। তখন কি কেবল এই ডিজিটাল আর্কাইভ দিয়ে সত্য রক্ষা করা সম্ভব হবে, নাকি সত্য রক্ষার জন্য আমাদের নতুন যুগের এমন সব আইজেনহাওয়ারদের প্রয়োজন হবে যারা প্রযুক্তির মায়া এড়িয়ে বাস্তবতার নির্ভীক সাক্ষী হবেন? আসলে এটা একটা বড় চিন্তার বিষয়। এই প্রশ্নটি আপনাদের নিজেদের মতো করে ভাবার জন্যই রেখে গেলাম আজ।